২০০২ সাল মুম্বাই ভারতের সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী ধীরুভাই আম্বানি মারা গেলেন। কোনো উইল রেখে যাননি এবং সেই মুহূর্ত থেকে শুরু হলো ভারতের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে বেদনাদায়ক এবং সবচেয়ে আলোচিত পারিবারিক বিরোধ। একদিকে বড় ছেলে মুকেশ আম্বানি, অন্যদিকে ছোট ছেলে অনিল আম্বানি। মাঝখানে একজন মা, কোকিলাবেন আম্বানি, যার কোলে দুটো ছেলে বড় হয়েছে, যার স্বপ্ন ছিল পরিবার এক থাকবে, কিন্তু সম্পত্তির লড়াই এতটাই তীব্র হয়েছিল যে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছিল। এবং সেই মা মাঝখানে দাঁড়িয়ে যা করেছিলেন তা ভারতের ব্যবসায়িক ইতিহাসে অনন্য। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে কোটি কোটি টাকার সাম্রাজ্য, দুই ভাইয়ের তিক্ততা, একজন মায়ের অসীম ব্যথা এবং শেষ পর্যন্ত একটি মীমাংসা, সবকিছু একসাথে। ধীরুভাই আম্বানি, যে মানুষটা সবকিছু শুরু করেছিলেন, ধীরজলাল হীরাচান্দা আম্বানি, যাকে পৃথিবী চেনে ধীরুভাই আম্বানি নামে। তার গল্পটা শুরু হয়েছিল গুজরাটের একটি ছোট্ট গ্রাম চোরওয়ারে, একটি অত্যন্ত সাধারণ পরিবারে। বাবা ছিলেন স্কুল শিক্ষক। আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। ধীরুভাই ছোটবেলায় মেলায় ভাজাভুজি বিক্রি করেছেন, ইয়েমেনে পেট্রোল স্টেশনে কাজ করেছেন এবং মুম্বাইতে এসে একটি ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন। সেই ছোট্ট ব্যবসা থেকে জন্ম নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ধীরুভাই দেখেছিলেন যে শেয়ার বাজারের মাধ্যমে সাধারণ মানুষের টাকা দিয়ে বিশাল শিল্প গড়া যায়। তার শেয়ার হোল্ডার সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ আসতেন, কারণ তারা শুধু বিনিয়োগকারী ছিলেন না, তারা ছিলেন ধীরুভাইয়ের স্বপ্নের অংশীদার। মৃত্যুর সময় রিলায়েন্স ছিল ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি, কিন্তু তিনি কোনো উইল রেখে যাননি এবং সেই একটি সিদ্ধান্তের অনুপস্থিতি পরিবারকে দুই ভাগে ভাগ করে দিল। কোকিলাবেন, যে মা দুই ছেলেকে একসাথে ভালোবাসতেন। কোকিলাবেন আম্বানি, ধীরুভাইয়ের স্ত্রী, মুকেশ এবং অনিলের মা। তার সম্পর্কে পৃথিবীতে যতটুকু জানা যায় তা থেকে একটি ছবি তৈরি হয়। একজন শান্ত, দৃঢ় এবং গভীরভাবে পারিবারিক মানুষ, যিনি ধীরুভাইয়ের উত্থানে পুরো যাত্রায় পাশে ছিলেন। যখন টাকা ছিল না তখনও, যখন সাফল্য এলো তখনও। ধীরুভাই বলতেন যে কোকিলাবেন তার সবচেয়ে বড় শক্তি। দুই ছেলে মুকেশ এবং অনিলকে তিনি মানুষ করেছিলেন। দুজনের মধ্যে তফাৎ ছিল। মুকেশ ছিলেন শান্ত, কৌশলী এবং দূরদর্শী। অনিল ছিলেন বহির্মুখী, উদ্যোগী এবং উচ্চাকাঙ্ক্ষী। দুজনেই বাবার কাছ থেকে ব্যবসার পাঠ নিয়েছিলেন এবং দুজনেই বিশ্বাস করতেন যে রিলায়েন্স তাদের। ধীরুভাইয়ের মৃত্যু এবং উইলের অনুপস্থিতি যেভাবে বিরোধের বীজ বুনন হয়েছিল। ২০০২ সালের ৬ জুলাই ধীরুভাই আম্বানি মারা গেলেন ৬৯ বছর বয়সে, স্ট্রোকে, এবং তিনি কোনো উইল রেখে যাননি। এই একটি তথ্য বোঝার জন্য একটু ভাবা দরকার। ধীরুভাই আম্বানি ছিলেন এমন একজন মানুষ যিনি ব্যবসার প্রতিটি সূক্ষ্ম বিষয় পরিকল্পনা করতেন। তাহলে কি তিনি সত্যি উইল করতে ভুলে গিয়েছিলেন? কেউ বলবেন তিনি হয়তো ভেবেছিলেন দুই ছেলে নিজেরাই ভাগ করে নেবেন। কেউ বলেন তিনি বিশ্বাস করতেন পরিবার কখনো আলাদা হবে না। কেউ বলেন তার স্বাস্থ্য এত দ্রুত খারাপ হয়েছিল যে সুযোগ পাননি। কিন্তু যাই কারণ হোক, ফলাফল ছিল একটাই: দুই ভাই এবং তাদের সমর্থকরা এখনো মুখোমুখি। এবং প্রশ্ন হলো, রিলায়েন্সের এই বিশাল সাম্রাজ্য কিভাবে ভাগ হবে? বিরোধের স্বরূপ কি নিয়ে লড়াই হচ্ছিল? ধীরুভাইয়ের মৃত্যুর পর প্রথম কিছুদিন মুকেশ এবং অনিল একসাথে রিলায়েন্স চালালেন, কিন্তু ভেতরে ভেতরে টানাপোড়েন চলছিল। দুজনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনের কৌশল আলাদা, দুজনের দল আলাদা, এবং দুজনেই চাইছিলেন নিজের পথে কোম্পানি চালাতে। বিরোধের মূলে ছিল রিলায়েন্সের বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ। পেট্রোকেমিক্যাল, রিফাইনিং এবং অয়েল অ্যান্ড গ্যাস ছিল কোম্পানির প্রধান সম্পদ। টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ এবং আর্থিক সেবা ছিল নতুন এবং দ্রুত বর্ধনশীল ক্ষেত্র। কে কোনটা পাবে, কোনটা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই প্রশ্নগুলো নিয়ে দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ তীব্র হতে লাগলো। এবং এই মতবিরোধ শুধু পারিবারিক বৈঠকে নয়, আদালতে পর্যন্ত গড়াতে শুরু করলো। পাবলিক লড়াই যখন বিরোধ সংবাদপত্রে এলো, ২০০৪ থেকে ২০০৫ সাল নাগাদ দুই ভাইয়ের বিরোধ আর পারিবারিক বিরোধ রইল না। এটা প্রকাশ্যে এলো সংবাদপত্রে, টেলিভিশনে, এবং পুরো ভারত দেখতে পেল যে ধীরুভাইয়ের দুই ছেলে একে অপরের বিরুদ্ধে। বিশেষত ন্যাচারাল গ্যাসের মূল্য নিয়ে বিরোধ তীব্র আকার নিল। কৃষ্ণ গোদাবরী বেসিনে রিলায়েন্সের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ নিয়ে মুকেশ এবং অনিলের মধ্যে চুক্তি ভেঙে যাচ্ছিল।
অনিলের এডিএজি গ্রুপের অন্তর্গত রিলায়েন্স ন্যাচারাল রিসোর্স লিমিটেড এবং মুকেশের আরআইএল এর মধ্যে গ্যাসের দাম নিয়ে চুক্তির ব্যাখ্যায় বিরোধ হলো। এই বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এবং পৃথিবীর মিডিয়া অবাক হয়ে দেখল দুই ভাই আদালতে। ধীরুভাইয়ের উত্তরাধিকাররা একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে। কোকিলাবেন মাঝখানে দাঁড়ালেন। মায়ের হস্তক্ষেপ শুরু হলো। এই পরিস্থিতিতে কোকিলাবেন যা করলেন তা ভারতের ব্যবসায়িক এবং পারিবারিক ইতিহাসে অনন্য। তিনি মাঝখানে দাঁড়ালেন, আক্ষরিক অর্থেই দুই ছেলেকে ডাকলেন একটি মায়ের কর্তৃত্বে, একটি মায়ের ভালোবাসায়, এবং বললেন, আমাদের পরিবারের এই অবস্থা আর সহ্য করতে পারছি না। কোকিলাবেন বুঝেছিলেন যে এই লড়াই চলতে থাকলে শুধু পরিবার নয়, ধীরুভাইয়ের স্বপ্নের সাম্রাজ্যও ক্ষতিগ্রস্ত হবে। তিনি দুই ছেলেকে আলাদা করে কথা বললেন, মুকেশকে বললেন, অনিলকে বললেন, এবং একটি পারিবারিক সমঝোতার পথ তৈরি করলেন। তিনি বললেন বলে জানা যায় যে তোমাদের বাবা যা গড়েছেন তা তোমরা দুজন মিলে ধ্বংস করছো। আমি এটা দেখতে পারবো না। একজন মায়ের এই কথা দুই ছেলেকে বুকে আঘাত দিল। 2005-এর বিভাজন চুক্তি, সাম্রাজ্য দুই ভাগ। কোকিলাবেনের মধ্যস্থতায় 2005 সালে একটি ঐতিহাসিক চুক্তি হলো। রিলায়েন্স সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হলো। মুকেশ পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যার অধীনে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি এবং তেল গ্যাস অনুসন্ধান। অনিল পেলেন রিলায়েন্স এডিএ গ্রুপ এবং এডিএজি, যার অধীনে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, বিনোদন এবং আর্থিক সেবা। সেই সময়ে দুটো সাম্রাজ্যের মোট মূল্য ছিল প্রায় $30 বিলিয়ন কাছাকাছি। পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ পারিবারিক সম্পত্তি বিভাজন। চুক্তিতে একটি নন কম্পিট ক্লজ ছিল, অর্থাৎ একজন অন্যজনের ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন না। কিন্তু এই চুক্তি কি সত্যি বিরোধের সমাপ্তি ঘটিয়েছিল? সময় প্রমাণ করবে যে না, করেনি। তো বিভাজনের পরেও বিরোধ, গ্যাস যুদ্ধ অব্যাহত। 2005-এর বিভাজনের পরেও দুই ভাইয়ের বিরোধ পুরোপুরি শেষ হলো না। কৃষ্ণা গোদাবরী বেসিনের প্রাকৃতিক গ্যাস নিয়ে নতুন বিরোধ শুরু হলো। অনিলের কোম্পানির সাথে গ্যাস সরবরাহের পুরনো চুক্তি ছিল একটি নির্দিষ্ট দামে, কিন্তু সরকার গ্যাসের দাম পুনর্নির্ধারণ করলো এবং মুকেশের রিলায়েন্স বলল নতুন দামেই দেবে। অনিলের কোম্পানি বলল পুরনো চুক্তি অনুযায়ী দিতে হবে। মামলা গেল সুপ্রিম কোর্টে। ভারতের সর্বোচ্চ আদালতে দুই ভাই একে অপরের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট রায় দিল যে গ্যাসের মালিক ভারত সরকার এবং সরকারের নির্ধারিত দামেই বিক্রি হবে। এই রায়ে অনিলের প্রত্যাশিত সুবিধা হলো না এবং দুই ভাইয়ের সম্পর্ক আরো তিক্ত হলো। অনিল আম্বানির পতন, একটি সাম্রাজ্যের ভাঙন। 2005 সালে বিভাজনের সময় অনিল আম্বানি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী মানুষ। ফোর্বসের তালিকায় তিনি একসময় ষষ্ঠ স্থানে ছিলেন, কিন্তু তারপর যা হলো তা ভারতের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে নাটকীয় পতনগুলোর একটি। রিলায়েন্স কমিউনিকেশন, যা ছিল তার টেলিকম সাম্রাজ্য, ঋণের ভারে ডুবে গেল। একের পর এক কোম্পানি সমস্যায় পড়ল। রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম তলানিতে ঠেকল। রিলায়েন্স ক্যাপিটালের সমস্যা দেখা দিল এবং 2020 সালে ব্রিটেনের একটি আদালতে অনিল আম্বানি নিজেই বললেন তার কাছে কোনো সম্পদ নেই এবং মুকেশের রিলায়েন্স বলল নতুন দামেই দেবে। অনিলের কোম্পানি বলল পুরনো চুক্তি অনুযায়ী দিতে হবে। মামলা গেল সুপ্রিম কোর্টে। ভারতের সর্বোচ্চ আদালতে দুই ভাই একে অপরের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট রায় দিল যে গ্যাসের মালিক ভারত সরকার এবং সরকারের নির্ধারিত দামেই বিক্রি হবে। এই রায়ে অনিলের প্রত্যাশিত সুবিধা হলো না এবং দুই ভাইয়ের সম্পর্ক আরো তিক্ত হলো। অনিল আম্বানির পতন, একটি সাম্রাজ্যের ভাঙন। 2005 সালে বিভাজনের সময় অনিল আম্বানি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী মানুষ। ফোর্বসের তালিকায় তিনি একসময় ষষ্ঠ স্থানে ছিলেন, কিন্তু তারপর যা হলো তা ভারতের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে নাটকীয় পতনগুলোর একটি। রিলায়েন্স কমিউনিকেশন, যা ছিল তার টেলিকম সাম্রাজ্য, ঋণের ভারে ডুবে গেল। একের পর এক কোম্পানি সমস্যায় পড়ল। রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম তলানিতে ঠেকল। রিলায়েন্স ক্যাপিটালের সমস্যা দেখা দিল এবং 2020 সালে ব্রিটেনের একটি আদালতে অনিল আম্বানি নিজেই বললেন তার কাছে কোনো সম্পদ নেই। এশিয়ার এক সময়ের ষষ্ঠ ধনী ব্যক্তি দেউলিয়া। এই পতন ভারতকে হতবাক করে দিল। মুকেশের সাহায্য, যখন ভাই ভাইয়ের পাশে দাঁড়ালেন। আর এই পতনের মাঝে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। 2020 সালে চীনের একটি ব্যাংক এরিসন এর সাথে একটি মামলায় অনিল আম্বানিকে দেউলিয়া ঘোষণা করার হুমকি দিল এবং তখন মুকেশ আম্বানি এগিয়ে এলেন। তিনি 453 কোটি রুপি পরিশোধ করলেন, যা অনিলের পক্ষে, যাতে অনিল জেলে না যান।
এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ভাই যারা বছরের পর বছর আদালতে লড়েছেন, যাদের বিরোধ পাবলিক হয়েছে, যাদের সম্পর্ক তিক্ততায় পূর্ণ ছিল, সেই মুকেশ তার ভাইকে জেল থেকে বাঁচাতে এগিয়ে এলেন। অনেকেই বলেন এটা কোকিলাবেনের চাপে হয়েছে। কিন্তু যাই কারণ হোক, এই ঘটনা দেখিয়ে দিল যে রক্তের সম্পর্ক অর্থের চেয়ে শেষ পর্যন্ত বড়। কোকিলাবেনের ভূমিকায় মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। কোকিলাবেনের ভূমিকাটা শুধু একটি পারিবারিক গল্পের বিষয় নয়, এটা একটি গভীর মনোবৈজ্ঞানিক এবং সামাজিক সত্যের প্রকাশ। সম্পত্তি বিরোধে পরিবার যখন ভেঙে যাচ্ছে, তখন একজন মায়ের অবস্থান অনন্য। তিনি সম্পত্তির দাবিদার নন, তিনি ক্ষমতার লড়াইয়ে নেই। তার কাছে শুধু একটি জিনিস আছে, দুজনের জন্য সমান ভালোবাসা। মনোবিজ্ঞানীরা বলেন যে পারিবারিক বিরোধে মা বা বাবার হস্তক্ষেপ তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ সেই মানুষটিকে নিরপেক্ষ মনে করেন। কোকিলাবেনের ক্ষেত্রে তাই হয়েছিল। মুকেশও জানতেন মা তাকে ভালোবাসেন, অনিলও জানতেন মা তাকেও ভালোবাসেন। এই উভয়মুখী ভালোবাসাই তাকে মধ্যস্থতাকারী শক্তি দিয়েছিল। সম্পদের লড়াই এবং মানবিক সত্য যা এই গল্প শেখায়। আম্বানি পরিবারের এই গল্পটা শুধু একটি ধনী পরিবারের গল্প নয়, এটা প্রতিটি পরিবারের গল্প। কারণ সম্পত্তি নিয়ে বিরোধ শুধু বিলিয়নিয়ারদের হয় না। একটি ছোট্ট বাড়ি নিয়ে, একটু জমি নিয়ে সাধারণ পরিবারেও এই ধরনের বিরোধ হয় এবং সেই বিরোধে পরিবার ভেঙে যায়। আম্বানি পরিবারের গল্পে যা আলাদা তা হলো কোকিলাবেনের ভূমিকা। একজন মা যিনি সম্পদের চেয়ে সম্পর্ককে বড় মনে করেছিলেন, যিনি দুই ছেলের মাঝখানে দাঁড়িয়ে বলেছিলেন যে পরিবারটা টিকিয়ে রাখো, এবং শেষ পর্যন্ত যখন অলিন সংকটে পড়েছিলেন, মুকেশ সাহায্য করেছিলেন। একটি গ্রামের ছেলে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন সত্যি হয়েছে, একটি সাম্রাজ্য তৈরি হয়েছে। কিন্তু সেই মানুষটি চলে যাওয়ার পরে সাম্রাজ্য দুই ভাগ হলো। দুই ভাই লড়লেও আদালত দুই ভাই লড়লেন আদালতে, সংবাদপত্রে, বছরের পর বছর। কিন্তু মাঝখানে একজন মা ছিলেন, যিনি ভুলতে দেননি যে এই দুজন একই পেটের ভাই, যিনি মনে করিয়ে দিয়েছিলেন যে ধীরুভাই শুধু সম্পদ রেখে যাননি, একটি পরিবার রেখে গিয়েছিলেন। বিং ইনসাইড একটি কথা বলতে চাই, বিরোধ হবেই, সম্পত্তি নিয়ে, ক্ষমতা নিয়ে, সিদ্ধান্ত নিয়ে। কিন্তু প্রতিটি পরিবারে একজন কোকিলাবেন দরকার, যিনি সম্পদের চেয়ে সম্পর্ককে বড় মনে করবেন, যিনি মাঝখানে দাঁড়াবেন, যিনি বলবেন তোমাদের বাবা যা গড়েছিলেন তা শুধু টাকা নয়, একটি পরিবার। সেই কথাটা মনে রাখলে হয়তো অনেক পরিবার ভাঙতো না। বিং ইনসাইড সত্যের সন্ধানে। ২০০২ সাল মুম্বাই, ভারতের সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী ধীরুভাই আম্বানি মারা গেলেন। কোনো উইল রেখে যাননি এবং সেই মুহূর্ত থেকে শুরু হলো ভারতের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে বেদনাদায়ক এবং সবচেয়ে আলোচিত পারিবারিক বিরোধ। একদিকে বড় ছেলে মুকেশ আম্বানি, অন্যদিকে ছোট ছেলে অনিল আম্বানি, মাঝখানে একজন মা কোকিলাবেন আম্বানি, যার কোলে দুটো ছেলে বড় হয়েছে, যার স্বপ্ন ছিল পরিবার এক থাকবে। কিন্তু সম্পত্তির লড়াই এতটাই তীব্র হয়েছিল যে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছিল। এবং সেই মা মাঝখানে দাঁড়িয়ে যা করেছিলেন তা ভারতের ব্যবসায়িক ইতিহাসে অনন্য। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে কোটি কোটি টাকার সাম্রাজ্য, দুই ভাইয়ের তিক্ততা, একজন মায়ের অসীম ব্যথা এবং শেষ পর্যন্ত একটি মীমাংসা, সবকিছু একসাথে। ধীরুভাই আম্বানি, যে মানুষটা সবকিছু শুরু করেছিলেন, ধীরজলাল হীরাচান্দা আম্বানি, যাকে পৃথিবী চেনে ধীরুভাই আম্বানি নামে। তার গল্পটা শুরু হয়েছিল গুজরাটের একটি ছোট্ট গ্রাম চোরওয়ারে, একটি অত্যন্ত সাধারণ পরিবারে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। ধীরুভাই ছোটবেলায় মেলায় ভাজাভুজি বিক্রি করেছেন, ইয়েমেনে পেট্রোল স্টেশনে কাজ করেছেন এবং মুম্বাইতে এসে একটি ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন। সেই ছোট্ট ব্যবসা থেকে জন্ম নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ধীরুভাই দেখেছিলেন যে শেয়ার বাজারের মাধ্যমে সাধারণ মানুষের টাকা দিয়ে বিশাল শিল্প গড়া যায়। তার শেয়ার হোল্ডার সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ আসতেন, কারণ তারা শুধু বিনিয়োগকারী ছিলেন না, তারা ছিলেন ধীরুভাইয়ের স্বপ্নের অংশীদার। মৃত্যুর সময় রিলায়েন্স ছিল ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি, কিন্তু তিনি কোনো উইল রেখে যাননি এবং সেই একটি সিদ্ধান্তের অনুপস্থিতি পরিবারকে দুই ভাগে ভাগ করে দিল। কোকিলাবেন, যে মা দুই ছেলেকে একসাথে ভালোবাসতেন। কোকিলাবেন আম্বানি, ধীরুভাইয়ের স্ত্রী, মুকেশ এবং অনিলের মা।
তার সম্পর্কে পৃথিবীতে যতটুকু জানা যায় তা থেকে একটি ছবি তৈরি হয়। একজন শান্ত, দৃঢ় এবং গভীরভাবে পারিবারিক মানুষ, যিনি ধীরুভাইয়ের উত্থানে পুরো যাত্রায় পাশে ছিলেন। যখন টাকা ছিল না তখনও, যখন সাফল্য এলো তখনও। ধীরুভাই বলতেন যে কোকিলাবেন তার সবচেয়ে বড় শক্তি। দুই ছেলে মুকেশ এবং অনিলকে তিনি মানুষ করেছিলেন। দুজনের মধ্যে তফাৎ ছিল। মুকেশ ছিলেন শান্ত, কৌশলী এবং দূরদর্শী। অনিল ছিলেন বহির্মুখী, উদ্যোগী এবং উচ্চাকাঙ্ক্ষী। দুজনেই বাবার কাছ থেকে ব্যবসার পাঠ নিয়েছিলেন এবং দুজনেই বিশ্বাস করতেন যে রিলায়েন্স তাদের। ধীরুভাইয়ের মৃত্যু এবং উইলের অনুপস্থিতি যেভাবে বিরোধের বীজ বুনন হয়েছিল। 2002 সালের 6 জুলাই ধীরুভাই আম্বানি মারা গেলেন 69 বছর বয়সে স্ট্রোকে, এবং তিনি কোনো উইল রেখে যাননি। এই একটি তথ্য বোঝার জন্য একটু ভাবা দরকার। ধীরুভাই আম্বানি ছিলেন এমন একজন মানুষ যিনি ব্যবসার প্রতিটি সূক্ষ্ম বিষয় পরিকল্পনা করতেন। তাহলে কি তিনি সত্যি উইল করতে ভুলে গিয়েছিলেন? কেউ বলবেন তিনি হয়তো ভেবেছিলেন দুই ছেলে নিজেরাই ভাগ করে নেবেন। কেউ বলেন তিনি বিশ্বাস করতেন পরিবার কখনো আলাদা হবে না। কেউ বলেন তার স্বাস্থ্য এত দ্রুত খারাপ হয়েছিল যে সুযোগ পাননি। কিন্তু যাই কারণ হোক, ফলাফল ছিল একটাই: দুই ভাই এবং তাদের সমর্থকরা এখনো মুখোমুখি। এবং প্রশ্ন হলো, রিলায়েন্সের এই বিশাল সাম্রাজ্য কিভাবে ভাগ হবে? বিরোধের স্বরূপ কি নিয়ে লড়াই হচ্ছিল? ধীরুভাইয়ের মৃত্যুর পর প্রথম কিছুদিন মুকেশ এবং অনিল একসাথে রিলায়েন্স চালালেন, কিন্তু ভেতরে ভেতরে টানাপোড়েন চলছিল। দুজনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনের কৌশল আলাদা, দুজনের দল আলাদা, এবং দুজনেই চাইছিলেন নিজের পথে কোম্পানি চালাতে। বিরোধের মূলে ছিল রিলায়েন্সের বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ। পেট্রোকেমিক্যাল, রিফাইনিং এবং অয়েল অ্যান্ড গ্যাস ছিল কোম্পানির প্রধান সম্পদ। টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ এবং আর্থিক সেবা ছিল নতুন এবং দ্রুত বর্ধনশীল ক্ষেত্র। কে কোনটা পাবে, কোনটা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই প্রশ্নগুলো নিয়ে দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ তীব্র হতে লাগলো। এবং এই মতবিরোধ শুধু পারিবারিক বৈঠকে নয়, আদালতে পর্যন্ত গড়াতে শুরু করলো। পাবলিক লড়াই যখন বিরোধ সংবাদপত্রে এলো 2004 থেকে 2005 সাল নাগাদ, দুই ভাইয়ের বিরোধ আর পারিবারিক বিরোধ রইল না। এটা প্রকাশ্যে এলো সংবাদপত্রে, টেলিভিশনে, এবং পুরো ভারত দেখতে পেল যে ধীরুভাইয়ের দুই ছেলে একে অপরের বিরুদ্ধে। বিশেষত ন্যাচারাল গ্যাসের মূল্য নিয়ে বিরোধ তীব্র আকার নিল। কৃষ্ণ গোদাবরী বেসিনে রিলায়েন্সের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ নিয়ে মুকেশ এবং অনিলের মধ্যে চুক্তি ভেঙে যাচ্ছিল। অনিলের এডিএজি গ্রুপের অন্তর্গত রিলায়েন্স ন্যাচারাল রিসোর্স লিমিটেড এবং মুকেশের আরআইএল এর মধ্যে গ্যাসের দাম নিয়ে চুক্তির ব্যাখ্যায় বিরোধ হলো। এই বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এবং পৃথিবীর মিডিয়া অবাক হয়ে দেখল দুই ভাই আদালতে। ধীরুভাইয়ের উত্তরাধিকাররা একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে। কোকিলাবেন মাঝখানে দাঁড়ালেন। মায়ের হস্তক্ষেপ শুরু হলো। এই পরিস্থিতিতে কোকিলাবেন যা করলেন তা ভারতের ব্যবসায়িক এবং পারিবারিক ইতিহাসে অনন্য। তিনি মাঝখানে দাঁড়ালেন, আক্ষরিক অর্থেই দুই ছেলেকে ডাকলেন একটি মায়ের কর্তৃত্বে, একটি মায়ের ভালোবাসায়, এবং বললেন, আমাদের পরিবারের এই অবস্থা আর সহ্য করতে পারছি না। কোকিলাবেন বুঝেছিলেন যে এই লড়াই চলতে থাকলে শুধু পরিবার নয়, ধীরুভাইয়ের স্বপ্নের সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। তিনি দুই ছেলেকে আলাদা করে কথা বললেন, মুকেশকে বললেন, অনিলকে বললেন, এবং একটি পারিবারিক সমঝোতার পথ তৈরি করলেন। তিনি বললেন বলে জানা যায় যে তোমাদের বাবা যা গড়েছেন তা তোমরা দুজন মিলে ধ্বংস করছো। আমি এটা দেখতে পারবো না। একজন মায়ের এই কথা দুই ছেলেকে বুকে আঘাত দিল। 2005-এর বিভাজন চুক্তি, সাম্রাজ্য দুই ভাগ। কোকিলাবেনের মধ্যস্থতায় 2005 সালে একটি ঐতিহাসিক চুক্তি হলো। রিলায়েন্স সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হলো। মুকেশ পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যার অধীনে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি এবং তেল গ্যাস অনুসন্ধান। অনিল পেলেন রিলায়েন্স এডিএ গ্রুপ এবং এডিএজি, যার অধীনে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, বিনোদন এবং আর্থিক সেবা। সেই সময়ে দুটো সাম্রাজ্যের মোট মূল্য ছিল প্রায় $30 বিলিয়ন কাছাকাছি। পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ পারিবারিক সম্পত্তি বিভাজন। চুক্তিতে একটি নন কম্পিট ক্লজ ছিল, অর্থাৎ একজন অন্যজনের ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন না। কিন্তু এই চুক্তি কি সত্যি বিরোধের সমাপ্তি ঘটিয়েছিল? সময় প্রমাণ করবে যে না, করেনি। তো বিভাজনের পরেও বিরোধ, গ্যাস যুদ্ধ অব্যাহত। 2005-এর বিভাজনের পরেও দুই ভাইয়ের বিরোধ পুরোপুরি শেষ হলো না। কৃষ্ণা গোদাবরী বেসিনের
প্রাকৃতিক গ্যাস নিয়ে নতুন বিরোধ শুরু হলো। অনিলের কোম্পানির সাথে গ্যাস সরবরাহের পুরনো চুক্তি ছিল একটি নির্দিষ্ট দামে, কিন্তু সরকার গ্যাসের দাম পুনর্নির্ধারণ করল এবং মুকেশের রিলায়েন্স বলল নতুন দামেই দেবে। অনিলের কোম্পানি বলল পুরনো চুক্তি অনুযায়ী দিতে হবে। মামলা গেল সুপ্রিম কোর্টে। ভারতের সর্বোচ্চ আদালতে দুই ভাই একে অপরের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট রায় দিল যে গ্যাসের মালিক ভারত সরকার এবং সরকারের নির্ধারিত দামেই বিক্রি হবে। এই রায়ে অনিলের প্রত্যাশিত সুবিধা হলো না এবং দুই ভাইয়ের সম্পর্ক আরো তিক্ত হলো। অনিল আম্বানির পতন, একটি সাম্রাজ্যের ভাঙন। 2005 সালে বিভাজনের সময় অনিল আম্বানি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী মানুষ। ফোর্বসের তালিকায় তিনি একসময় ষষ্ঠ স্থানে ছিলেন, কিন্তু তারপর যা হলো তা ভারতের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে নাটকীয় পতনগুলোর একটি। রিলায়েন্স কমিউনিকেশন, যা ছিল তার টেলিকম সাম্রাজ্য, ঋণের ভারে ডুবে গেল। একের পর এক কোম্পানি সমস্যায় পড়ল। রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম তলানিতে ঠেকল। রিলায়েন্স ক্যাপিটালের সমস্যা দেখা দিল এবং 2020 সালে ব্রিটেনের একটি আদালতে অনিল আম্বানি নিজেই বললেন তার কাছে কোনো সম্পদ নেই।